হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি শান্তি। আজকের ভিডিওতে আমি অ্যারিস্টটলের নাগরিকতা তথা সিটিজেনশিপ ধারণা সম্পর্কে আলোচনা করব। এই ভিডিও তোমাদের সেমিস্টার পরীক্ষার জন্য এবং পরবর্তীকালে যদি কোনো চাকরির প্রস্তুতি নাও, নেট সেট হোক বা অন্য কোনো, বা শুধুমাত্র কেউ যদি জানার জন্য পড়ো, তো এই ভিডিও অবশ্যই অনেকটা উপযোগী হবে তোমাদের অ্যারিস্টটলের সিটিজেনশিপ ধারণা বোঝার জন্য। ওকে, তো আলোচনা শুরুতে এটা বলতে চাই যে নাগরিকতার ধারণা তুমি তখনই বুঝতে পারবে, আরও ভালোভাবে উপলব্ধি করতে পারবে, তাকে জিজ্ঞেস করো যে নাগরিকতা হারিয়ে ফেলেছে, যে নাগরিকতা আজও অর্জন করতে পারেনি। একজন উদ্বাস্তুকে জিজ্ঞেস করো নাগরিক হওয়ার গুরুত্ব কতটা, সেই বলতে পারবে, সেই উপলব্ধি করে তোমাকে বোঝাতে পারবে যে নাগরিক না হওয়ার যন্ত্রণা কতটা। আমরা অতি সহজে নাগরিকতা অর্জন করতে পেরেছি, এটা আমাদের সৌভাগ্য। ওকে, আমরা ভারতের সংবিধানে 5 নম্বর থেকে 11 নম্বর ধারাতে নাগরিকতা সম্পর্কে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে। ভিডিওতে আমি অ্যারিস্টটলের নাগরিকতা ধারণা সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, আজকের যে অর্থে আমরা নাগরিকতাকে অতি সিম্পল অর্থে দেখতে পাচ্ছি, সাধারণ অর্থে দেখতে পাচ্ছি, সেই সময় এত সিম্পল বা সাধারণ ছিল না। ওকে, সেই সময়ের পরিপ্রেক্ষিতে আমরা অ্যারিস্টটলের নাগরিকতাকে ধারণাকে তাকে বোঝার ও জানার চেষ্টা করব। ওকে, তো ভিডিও প্রথম দেবো, অবশ্যই মনোযোগ সহকারে তোমরা দেখতে থাকো। ওকে, দেখো সিটিজেনশিপ, অ্যারিস্টটলের সিটিজেনশিপ আর যাতে আমার সময় না যায়, বেশি সময় তোমাদের যাতে নষ্ট না হয়, আমি সেই কারণে লিখে রেখেছি। ওকে, সিটিজেনশিপ, এই নাগরিকতার ধারণা অ্যারিস্টটল তার পলিটিক্স বইতে দিয়েছে। ওকে, তার পলিটিক্স বই, পলিটিক্স আমরা সবাই জানি অ্যারিস্টটল বিখ্যাত বই পলিটিক্স। ওকে, এবং তৃতীয় খণ্ডে উল্লেখ করেছে, না তৃতীয় খণ্ডে পার্ট 3। ওকে, পার্ট 3 তৃতীয় অংশ নাগরিকতার সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন বা নাগরিকতা সুন্দরভাবে উপস্থাপন করেছে আমাদের সামনে। প্রথমে তিনি প্রশ্ন করেছেন নাগরিক কারা বা কে। ওকে, এবং প্রথমে যে ক্রাইটেরিয়া রেখে দিয়েছে, প্রথমে রিজেক্ট করতে শুরু করেছে, হ্যাঁ না, নাগরিকতার নাগরিকতা কি বা কে হতে পারে নাগরিক, সে কথা বলার আগে নাগরিক প্রথমে কারা নাগরিক নয় তারা বাদ দিয়েছে, দুবার বাদ দিয়েছে। প্রথমে একবার নাগরিকের কথাকে বাদ দিয়েছে যারা কারা নাগরিক নয় বলে, ঠিক আছে, তারপর বলছে নাগরিককে বা কে নাগরিক হওয়ার যোগ্য সে কথা বলছে। ওই যোগ্যতার ভিত্তিতে আবার কিছু মানুষকে নাগরিকতা থেকে সরিয়ে রেখেছে, দূরে সরিয়ে রেখেছে। ওকে, সেই বিষয়টাকে আলোচনা করছি। ওকে, বললাম তৃতীয় খণ্ডে উল্লেখ করা হয়েছে। ফার্স্টে উনি বলছে যে নাগরিক, প্রথমে বাদ দিচ্ছে, দেখো রাষ্ট্রে বসবাস করলেই নাগরিক হয় না। ওকে, রাষ্ট্রে বসবাস করলে কি হয় না, নাগরিক হয় না। ধরো আমরা রাষ্ট্রে বসবাস করছি, আমরা ইন্ডিয়া স্টেটে বসবাস করছি, ওই আমরা রাষ্ট্রে বসবাস করলে কি হবো না, অ্যারিস্টটলের মধ্যে নাগরিক হবো না। কারণ কি না, এই রাষ্ট্রের মধ্যে যারা বিদেশি ফরেনার এবং যারা দাস এরা বসবাস করতো, সেই সময় বাস করতো। এখন বিদেশের বাস করে, দাস সেই সময় প্রচলিত ছিল, এখন দাস নেই। ওকে, তাহলে যেমন আমাদের দেশ ইন্ডিয়া, এখানে যদি যে ভারতে বসবাস করছে বলে সে যে নাগরিক হবে তা নয়। লন্ডনের মানুষ থাকতে পারে, আমেরিকার মানুষ থাকতে পারে, হ্যাঁ না, সিটিজেনশিপ গ্রহণ করলে আলাদা ব্যাপার, কিন্তু রাষ্ট্রে বসবাস করলেই যে নাগরিক হবে কিন্তু তা নয়, হ্যাঁ না, সেই সময় ধারণা দিয়েছে। ওকে, তাহলে রাষ্ট্রে বসবাস করলে কি হবে না, নাগরিক হবে না। ঠিক আছে, এই জায়গাটা ক্লিয়ার হবে। ওকে, দ্বিতীয় বলছে যে অভাব অভিযোগ জানানোর অধিকার থাকলে নাগরিক হয় না। অভাব অভিযোগ জানানোর অধিকার, ঠিক আছে, যদি আমরা অভাব অভিযোগ জানতে পারি, কেউ যদি অভাব অভিযোগ জানানো পারে সরকারের কাছে, অভাব অভিযোগ জানানোর অধিকার থাকলেই যে নাগরিক হবে তা কিন্তু নয়। কারণ এই অভাব অভিযোগ জানানোর অধিকার চুক্তির মাধ্যমে অর্জন করা যায়। অ্যারিস্টটলের যুক্তি অনুযায়ী চুক্তির মাধ্যমেও কি করা যায়, অর্জন করা যায়। তাই অভাব অভিযোগ জানানোর অধিকার থাকলে কি হবে না, নাগরিক হবে না। ওকে, কোনো ব্যক্তির নাগরিকতা কেড়ে নেবে বা দেশ থেকে নির্বাসিত করলে বা তাড়িয়ে দিলে, বিতাড়িত করলে সে নাগরিক হওয়ার যোগ্য নয়, হ্যাঁ না। ধরো আমি নাগরিক, যদি আমাকে নাগরিকতা আমার কেড়ে নেওয়া হয়, ভারত সরকার কেড়ে নেয়, বা আমাকে অন্য কোনো দেশ থেকে যদি তাড়িয়ে দেয়, তো আমি অন্য কোনো দেশের নাগরিক হতে পারবো না। অ্যারিস্টটলের যে দেশ, রাষ্ট্র, সেই রাষ্ট্রে কিন্তু নাগরিকতা পাবো না, হতে পারি না। কারণ যদি আমার নাগরিকতা কেড়ে নেই, নিশ্চয়ই কোনো অপরাধ করে হয়েছে, তাই তো নাগরিকতা কেড়ে নিয়েছে। না অপরাধ করলে তো কোনো খারাপ কাজ না করলে তো নাগরিকতা কেউ কেড়ে নেবে না, হ্যাঁ না। তাহলে যদি কোনো ব্যক্তির নাগরিকতা কেড়ে নেওয়া হয় বা অন্য কোনো দেশ থেকে বিতাড়িত করা হয় বা তাড়িয়ে দেওয়া হয় বা নির্বাসিত করা হয়, সে কি হতে পারবে না, নাগরিক হতে পারবে না। ওকে,
4 নম্বর, দেশে জন্মগ্রহণ করলে বা কোনো নাগরিকের সন্তান হলে সে নাগরিক হতে পারে না। না, আমরা দেশে জন্মগ্রহণ করছি, ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেছি, তো আমরা অটোমেটিক হচ্ছে কি ভারতের নাগরিক, হ্যাঁ না? আমার পিতা মাতা হয়তো নাগরিক, ভারতের নাগরিক, তার জন্য আমিও নাগরিক। কিন্তু অ্যারিস্টটলের যুক্তি অনুযায়ী, অ্যারিস্টটলের মত অনুযায়ী যে দেশে জন্মগ্রহণ করে দিয়েছি বাস আমি ভারতের নাগরিক হয়ে গেলাম বা সেই দেশের নাগরিক হয়ে গেলাম, তা কিন্তু হতে পারে না। কারণ দেশে জন্মগ্রহণ করলে নাগরিক হওয়া যায় না, কিংবা আমার মাতা পিতা নাগরিক হলে যে আমি যে নাগরিক হয়ে যাব তা কিন্তু নয়। তাহলে এই প্রথমেই এদিকে বাদ দিয়ে দিয়েছে। এই লিস্টটা ছোট না, লিস্টটা আরও বড় হবে। প্রথমেই এদিকে বাদ দিয়ে দিয়েছে, এরা নাগরিকের যোগ্যই নেই, কোনো আমাদের কোনো ভূমিকাই নেই, এরা বাদ। ঠিক আছে, এরা প্রথমেই বাদ, দ্বিতীয় বাদ দিবে পরে, ওকে, দ্বিতীয় লিস্টটা পরে দেবে। এটা প্রথম লিস্টটা হচ্ছে কি এরা প্রথমেই বাদ, হ্যাঁ না? দ্বিতীয় ক্ষেত্রে এবারে উনি বলছেন যে নাগরিক তাহলে কে হবে, কিছু কন্ডিশন রেখেছে, কিছু শর্ত রেখেছে। সেই শর্তের বিশেষে কারা নাগরিক হবে কারা নাগরিক হবে না সেই যুক্তি উপস্থান করছে। ওকে, শর্ত দেখো। ফার্স্ট শর্ত, নাগরিক হওয়ার শর্ত, ওকে, স্থায়ীভাবে যে ব্যক্তি শাসন কার্যে অংশগ্রহণ করতে পারবে, স্থায়ীভাবে যে শাসন কার্যে কি করতে পারবে, অংশগ্রহণ করতে পারবে। শাসন কার্য মানে হচ্ছে কি পলিটিক্স আর রাজনীতিতে যে অংশগ্রহণ করবে, ওকে, শাসন কার্য, যে স্থায়ীভাবে শাসন কার্যে অংশগ্রহণ করতে হবে, স্থায়ীভাবে। ঠিক আছে, ফার্স্ট কন্ডিশন কি, স্থায়ীভাবে শাসন কার্যে অংশগ্রহণ করতে পারবে, শাসন কার্যে অংশগ্রহণ করতে হবে, শাসন কার্য পরিচালনা করতে পারবে, অংশগ্রহণ করতে পারবে। ঠিক আছে, 1 নম্বর কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন, অত্যধিক বুদ্ধিমান, নৈতিক শক্তি সম্পন্ন ও ব্যবহারিক জ্ঞান থাকতে হবে। যারা শাসন কার্যে অংশগ্রহণ করবে ওই ব্যক্তি কি হতে হবে, অত্যধিক বুদ্ধিমান হতে হবে, নৈতিক জ্ঞান সম্পন্ন হতে হবে। ঠিক আছে, এবং হচ্ছে কি ব্যবহারিক দক্ষতা থাকতে হবে, ব্যবহারিক জ্ঞান থাকতে হবে, উচ্চ নৈতিক জ্ঞান সম্পন্ন হতে হবে। ঠিক আছে, এই যে দ্বিতীয় কন্ডিশন। তৃতীয় কন্ডিশন, ব্যক্তির অবকাশ প্রয়োজন, ব্যক্তির অবকাশ প্রয়োজন। অবকাশ বলতে ছুটি নয়, যে হচ্ছে কি আমি ছুটিতে দিন রাত বসে আছি ঘরে, এই অবকাশ নয়। অবকাশ, এই বিষয়টা ব্যাখ্যা করার জন্য হচ্ছে কি আমি পরে ব্যাখ্যা করছি এই বিষয়টা। ঠিক আছে, এই বিষয়টা ব্যক্তির অবকাশ বিষয়টা একটুবার দিয়ে ব্যাখ্যা করছি। 4 নম্বর কি বলছি, সম্পত্তিশালী ব্যক্তি হতে হবে, মানে ধনী ব্যক্তি হতে হবে, এক কথায় সম্পত্তিশালী, টাকা পয়সা থাকতে হবে, ধনী ব্যক্তি হতে হবে। তবে কি হতে পারবে, সে নাগরিক হতে পারবে। ঠিক আছে, কি হতে পারবে, নাগরিক হতে পারবে। এবারে আসলে এই অবকাশের বিষয়টা বুঝি, যে ব্যক্তির অবকাশ প্রয়োজন, ব্যক্তির অবকাশ প্রয়োজন, সেই ব্যক্তি নাগরিক হতে পারবে। ঠিক আছে, এবারে ভাবো এই অবকাশ বিষয়টা ভাবো, এখানে ছুটি নয়, আবার বলছি ছুটি নয়। অবকাশ বলতে হচ্ছে কি তাদেরকে অ্যারিস্টটল বুঝিয়েছেন যারা উচ্চ জ্ঞান সম্পন্ন হবে, কোনো পারদর্শী হবে, কোনো চিত্রকলা হোক, অঙ্কন বিদ্যা হোক, ঠিক আছে, যে কোনো বিষয় কি হতে পারবে, সে পারদর্শী হবে, উচ্চ জ্ঞান সম্পন্ন, নিজেই সাধ্য হবে, সাধন নয়। অ্যাকচুয়ালি কি হবে, নিজেই সাধ্য হবে, সাধন নয়, কোনো 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 উপায়ের মাধ্যম হয়ে যাবে না, নিজেই সাধ্য হবে। ওকে, কোনো সাধন হবে না। আচ্ছা, এক্সাম্পল থেকে হচ্ছে কি, ধরো যে ব্যক্তি রোজ আনে রোজ খায়, সকাল হলো কাজে চলে গেল, ঠিক আছে, সন্ধ্যায় ফিরলো, যা রোজগার আনলো খেলো, আবার ঘুমিয়ে পড়লো। ঠিক আছে, সে কি অন্য মানুষের কথা ভাবতে পারবে, সে সার্বজনীন কথা ভাবতে পারবে? কিংবা ধরো যে হচ্ছে ব্যবসা করে, বিরাট বড় ব্যবসা করে, বাণিজ্য করে, ভালো ব্যক্তি, কোনো অসুবিধা নেই, ব্যবসা করে ভালো করে, কিন্তু সে শুধু তো জীবিকা অর্জনের একটা মাধ্যম হয়ে গেল, সাধন হয়ে গেল, সে অন্যের কথা কি করে ভাববে, সার্বজনিক স্বার্থের কথা কি করে ভাববে, সে কি ভাবতে পারবে আদৌ? তাহলে হচ্ছে কি, সে হচ্ছে যতই টাকা রোজগার করুক না কেন, ঘর বানাক, বাড়ি বানাক, ব্যবসা করুক, বাণিজ্য করুক, সেও তার অবকাশ কোথায়, সে তো ওই নিয়েই ব্যস্ত সারাক্ষণ, কিভাবে আরো ব্যবসাকে বাড়ানো যায়, কিভাবে আরো কাজ করা যায়, আরো টাকা রোজগার করা যায়, সে ওই নিয়ে ব্যস্ত, তার অবকাশ কোথায়? কিন্তু যারা জ্ঞানী ব্যক্তি, যারা শাসন কার্যে পারদর্শী, যারা উচ্চ কলাকার, চিত্রকলাকার, অঙ্কন বিদ্যায় পারদর্শী, বিভিন্ন বিদ্যায় পারদর্শী, যাদের উচ্চ জ্ঞান সম্পন্ন ব্যক্তি, উচ্চ পারদর্শী সম্পন্ন ব্যক্তি, যারা উচ্চ কলা সম্পন্ন ব্যক্তি, ওকে, তাদের কি আছে, অবকাশ আছে, তারাই হচ্ছে কি করতে পারবে, দেশ ও দেশের কথা ভাবতে পারবে। ওকে, এই কারণ হচ্ছে কি, এই যে অবকাশের ভিত্তিতে, ঠিক আছে, এই জ্ঞান, এই যে অবকাশ, তারা সম্পত্তিশালী ব্যক্তি, ঠিক আছে, যে জ্ঞান সম্পন্ন, ওই নৈতিক জ্ঞান সম্পন্ন ব্যক্তি, ব্যবহারিক বুদ্ধিমত্তা সম্পন্ন ব্যক্তি, এবং হচ্ছে কি যে স্থায়ী, যে শাসন কার্যে অংশগ্রহণ সম্পন্ন ব্যক্তি,
এদের ভিত্তিতে হচ্ছে কি কারা নাগরিক কারা নাগরিক নয়, আবার তার হচ্ছে কি লিস্ট তৈরি করেছে। কে করেছে? অ্যারিস্টটল লিস্ট তৈরি করেছেন। ঠিক আছে, যদি এইটুকুন বুঝতে পারো, আমি পরের ধাপে আসছি। তাহলে তিনি এর বেসিসে তিনি যে শর্তগুলো রাখলো, যে 4টা শর্ত রাখলো, সেই শর্তের ভিত্তিতে কারা কারা নাগরিক কারা কারা নাগরিক নয়, তিনি আবার লিস্ট তৈরি করছেন। ওকে, ঠিক আছে, শর্তগুলো আমি আরেকবার বলে দিচ্ছি। যারা কি হবে? শাসন কার্যে স্থায়ীভাবে অংশগ্রহণ করতে পারবে, তারা নাগরিক হবে। যারা যুক্তি তর্ক করতে পারবে, কি করতে পারবে? যুক্তি তর্ক করতে পারবে, তারা নাগরিক হবে। যারা নৈতিক জ্ঞান সম্পন্ন ব্যক্তি হবে, তারা নাগরিক হবে। যারা অত্যধিক বুদ্ধিমান বিকশিত বুদ্ধি সম্পন্ন মানুষ, তারা নাগরিক হবে। ও যাদের ব্যবহারিক দক্ষতা এবং হচ্ছে বুদ্ধি সম্পন্ন, তারা নাগরিক হবে। যারা সম্পত্তিশালী ব্যক্তি, তারা নাগরিক হবে। যারা হচ্ছে কি অবকাশ আছে, ঠিক আছে, শাসন কার্যে অংশগ্রহণের সময় আছে, তারা নাগরিক হবে। শুধুমাত্র জীবিকা অর্জন করবে হলে হবে না। ওকে, এই বেসিসে তিনি বাদ দিচ্ছে যে কারা নাগরিক নয়। মানে হচ্ছে ইন্টারেস্টিং বিষয়, হাস্যকর বলবো না, ইন্টারেস্টিং বিষয়, হাস্যকর বলা যায় যে হচ্ছে কি উনি নাগরিকতার বর্ণনা দিতে যে নাগরিকতা কে কে নাগরিক এই কথা বলতে যে তিনি হচ্ছে কি কারা নাগরিক নয় তার লম্বা লিস্ট তৈরি করে ফেলেছেন। হ্যাঁ না, ঠিক আছে। এবং শেষে দেখা যাচ্ছে কি সামান্য হাতে গোনা কয়েকটা মানুষ নাগরিক দেশের, বাকি হচ্ছে কি মানুষ হচ্ছে নাগরিক নয়। ওকে, নাগরিক হতেই পারে না। ঠিক আছে, এবার দেখবো যে কারা নাগরিক নয়। ওকে, উনি যে লিস্ট করছেন, ফার্স্টে বলেছিলেন 1 নম্বর যদি দেখি, প্রথমে রয়েছে বাচ্চা, যারা বাচ্চা শিশু তারা নাগরিক নয়। ঠিক আছে, যারা বাচ্চা তারা হচ্ছে কি নাগরিক নয়। 1 নম্বর কি বললাম? যারা বাচ্চা তারা নাগরিক নয়। বাচ্চা বা শিশু তারা হচ্ছে কি নয়? নাগরিক নয়। শর্ত কি বললাম? ওই শর্তের ভিত্তিতে তারা কি নয়? নাগরিক নয়। নাগরিক এ কারণে নয়, তারা বাচ্চা, তারা হচ্ছে কি শাসন কাজে অংশগ্রহণ করবে, কি যুক্তি তর্ক করবে, ওদের বুদ্ধি সম্পন্ন হয়নি, চেতনায় হয়নি দেশ সম্পর্কে, তারা কিভাবে নাগরিক হতে পারে, তাই না? ওই জন্য বাদ দিয়ে দিয়েছে। ওকে, 2 নম্বর যারা নারী, তারা হচ্ছে কি ওদিকেও সে বাদ দিয়ে দিয়েছে। নারীদেরকেও নাগরিকতার দরজা দেয়নি। কারণ কি? অ্যারিস্টটল যে যুক্তি দেখিয়েছে যে নারীরা হচ্ছে শাসন কার্যে পারদর্শী হতে পারবে না এবং তারা যুক্তি তর্ক বিদ্যা করতে পারবে না। এই বেসিসে তারা কি করতে পারবে না? যুক্তি তর্ক বিদ্যা করতে পারবে না, যুক্তি তর্ক করতে পারবে না, তাই বাদ দিয়ে দিয়েছে। তার নারীদিকেও হচ্ছে কি বাদ দিয়ে দিয়েছে। ঠিক আছে, নারীদের বাদ দিয়েছে, এটা শিশুদের, হ্যাঁ শিশুদের, নারীদের কি করেছে? নাগরিকতা থেকে বঞ্চিত করেছে। যারা বৃদ্ধ, সমস্ত বৃদ্ধ মানুষদের কি করেছে? নাগরিকতা থেকে বাদ দিয়েছে। যারা বৃদ্ধ মানুষ তাদের নাগরিকতা থেকে কি করেছে? বাদ দিয়েছে। কারণ কি? এদের হচ্ছে স্মৃতিশক্তি দুর্বল, এরা হচ্ছে কি শারীরিক ক্ষমতা সম্পন্ন হতে পারবে না, স্মৃতিশক্তি দুর্বল, শারীরিক ক্ষমতা সম্পন্ন নয়, তার জন্য হচ্ছে সমস্ত বৃদ্ধ মানুষদের হচ্ছে কি নাগরিকতা থেকে বাদ দিয়ে দিয়েছে। হ্যাঁ, ওকে। যারা দাস প্রথমে যদি বাদ দিয়ে দিয়েছে, দাসকে প্রথমেই বাদ দিয়ে দিয়েছে, হ্যাঁ না, দাস এবং বিদেশি হচ্ছে কি প্রথমেই বাদ দিয়ে দিয়েছে, এরা নাগরিক নয়। দাস এবং হচ্ছে কি বিদেশি, এদিকে হচ্ছে কি নাগরিকতা প্রথমেই বাদ দিয়ে দিয়েছে, দাস এবং বিদেশি এরা নাগরিক নয়। ওকে, যারা হচ্ছে কি সম্পত্তিহীন ব্যক্তি তারা নাগরিকতা পাতে বাদ। টাকা পয়সা নেই, সম্পত্তিহীন ব্যক্তি, তারা নাগরিকতা নেই, তাদের নাগরিকতাই নেই, বাদ। ওকে, ঠিক আছে। যে সমস্ত খেটে খাওয়া মানুষ, রোজ আনে রোজ খায়, খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, তারাও নাগরিকতা থেকে বাদ। শ্রমজীবী মানুষ বাদ। ঠিক আছে, তার হচ্ছে কি এক কথায় দেখতে গেলে হচ্ছে কি তিনি যারা নাগরিক নয় তাদের লিস্টটা তিনি বেশি করে দিয়েছেন। এবং এখানে হচ্ছে কি তিনি যুক্তি দিয়েছেন, এবং সেই যুক্তিকে যদি আমি বিচার করে দেখি অনেকটা হচ্ছে কি প্রথম হচ্ছে কি যুক্তির হচ্ছে কি সমালোচনা করছি আমি, হ্যাঁ, প্রথমে এই যুক্তির হচ্ছে কি সমালোচনা করছে। ঠিক আছে, তারপর আসবো যে ওনার সপক্ষে কতটা যুক্তিযুক্ত ছিল সেই কথা হচ্ছে কি আলোচনা করছি। উনি কি বলেছেন? শিশুদের নাগরিক নয়। ঠিক আছে, কিন্তু এটা তো তিনি কোথাও উল্লেখ করেনি যে শিশু আমি কতটা বছর পর্যন্ত বলবো শিশু, হ্যাঁ না, কতটা বয়স পর্যন্ত আমি শিশু বলবো, তা তো তিনি উল্লেখ করেনি। আমাদের হচ্ছে কি এখানে হচ্ছে কি ভারতবর্ষে কত 18 বছর হলে ভোট প্রদান করতে পারবে, তা তোমরা একটা মানদণ্ড পাচ্ছি যে 18 বছর পর্যন্ত, হ্যাঁ না, কিন্তু উনি তো কোনো উল্লেখই করেনি। উনি বলেছেন যে শিশুরা হচ্ছে কি
পারবে না। তা বয়স নির্ধারণ করেন এবং শিশু বলতে কতটা বছর আমি ধরবো। এবং হচ্ছে কি বাচ্চা বা শিশু যদি বলি যে হচ্ছে কি ছোট হলেই যে রাজনীতি জ্ঞান সম্পন্ন থাকবে না তা কিন্তু নয়। আবার যে হচ্ছে কি বয়স বেশি হলেই যে রাজনীতি সম্পন্ন জ্ঞান সম্পন্ন ব্যক্তি হবে তাও নয়। হ্যাঁ না, আমাদের দেশে দেখে বোঝা যায়। হ্যাঁ না, অনেক মানুষকে দেখা যাবে যে হচ্ছে কি 35-40 অনেক বয়স আছে, রাজনীতি সম্বন্ধে কোনো জ্ঞানই নেই। আবার হচ্ছে কি অনেক ছেলে মেয়ে আছে যারা হচ্ছে সবাই বলবো না, অনেক ছেলে মেয়ে যে উচ্চ জ্ঞান সম্পন্ন রাজনীতি সম্পর্কে। হ্যাঁ না, তাহলে এই তো কোনো নির্ধারণই করা নেই। ওকে, নারীদের তিনি কি বলে দিয়েছে না এনারা হচ্ছে যুক্তিতর্ক বিদ্যা করতেই পারবে না। হ্যাঁ না, পারবে না। কিসের ভিত্তিতে তিনি যুক্তি বলে দিলেন যে হচ্ছে যুক্তিতর্ক করতে পারবে না? নারীদের কি সেই সময় সুযোগ দিয়েছিল তিনি? একবারও কি তিনি সুযোগ দিয়েছিলেন যে নারীদেরকে যদি শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা হতো সেই সময়ে? তাহলে কি পারতো না সেই সুযোগ তাদেরকে দিয়েছিল? কিসের ভিত্তিতে বলে দিল যে হচ্ছে নারীরা যুক্তিতর্ক ভিত্তি করতে পারবেন? আজকের পরিস্থিতি দেখো, হ্যাঁ না, ইন্দিরা গান্ধীকে দেখো, হ্যাঁ না, আমাদের চিফ মিনিস্টারকে দেখো, রাজ্য চালাচ্ছেন, আমাদের ইন্দিরা গান্ধী দেশ চালিয়েছেন। হ্যাঁ না, তো হচ্ছে কিসের ভিত্তিতে পারবে না? এবং হচ্ছে কি এইখানে হচ্ছে কি নাগরিকতা হচ্ছে কি যে প্লেটোর মতো হচ্ছে অ্যারিস্টটল নাগরিকতাকে সীমিত করে দিয়েছে। এবং হচ্ছে কি এই জায়গাটা সেই সময় যদি একবারও যদি একটা লাইনে যদি নারীদের হয়ে লিখতে পারতো, যদি একবারও যদি হচ্ছে তাদের শিক্ষার ব্যবস্থা করতো, না নাগরিকতা নাই দেখবা কিছু কন্ডিশনে যদি রেখে দিত, যদি শিক্ষার ব্যবস্থা করতো, তারপরে যদি বলা যেত, তারপরে যদি তিনি বলতেন যে ওনারা যুক্তিতর্ক করতে পারে না, সেটা মানা যেত। এবং তিনি যদি সেই সময় এক লাইনও লিখে যেত নারীদের স্বাধীনতার জন্যে বা নারী কল্যাণের জন্যে, তাদের নাগরিকতা সম্পর্কে, আজ তিনি আরও অনেক বড় মহান ব্যক্তি হয়ে থাকতো। হ্যাঁ না, এইখানে সবচেয়ে বেশি সমালোচনা চলে আসে যে নারীদেরকে তিনি হচ্ছে নাগরিকতার দরজাই দেয়নি। হ্যাঁ না, বাচ্চাদের দেয়নি, মেনে নিয়ে যাবে। হ্যাঁ না, সেই তর্ক বিতর্ক মেনে নিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু নারীদের দেয়নি, একটা দেশের অর্ধেক অংশকে নাগরিকতার দরজাই দেয়নি। হ্যাঁ না, বৃদ্ধদের তিনি হচ্ছে কি নাগরিকতা দেয়নি, সমস্ত বৃদ্ধকে বাদ দিয়ে দিয়েছে, বুড়া মানুষকেই বাদ দিয়ে দিয়েছে। হ্যাঁ না, ও বলছে হবে না, কি হবে না? কারণ হচ্ছে কি এরা হচ্ছে শারীরিক ক্ষমতা দুর্বল। আরে বাবা, কালের নিয়মে সবাই বৃদ্ধ হবে, আলাদা বিষয়, তাই না? ও হচ্ছে কি হচ্ছে শারীরিক ক্ষমতা নেই। এবং হচ্ছে কি এদের হচ্ছে স্মৃতিশক্তি খুবই দুর্বল, স্মৃতিশক্তি হচ্ছে খুবই দুর্বল। সেই জন্য হচ্ছে কি না এরা যুক্তরাষ্ট্র সেই লেভেল করতে পারবে না, হচ্ছে বাদ দিয়ে দিয়েছে। কিন্তু কিসের ভিত্তিতে যুক্তরাষ্ট্র করতে পারবে না? আজ আমাদের প্রাইম মিনিস্টারকে দেখো, হ্যাঁ, চিফ মিনিস্টারকে দেখো, তাদেরও তো বয়স হয়েছে, দেশ চালাচ্ছে, রাজ্য চালাচ্ছে। হ্যাঁ, তাই বৃদ্ধ হলেই যে দেশ চালাতে পারবে না, রাজ্য চালাতে পারবে না, এমন তো নয়। হ্যাঁ, এবং এটাও এখানে এবং হচ্ছে কিন্তু বয়স নির্ধারণ করেনি, কতটা বছর বয়স হলে বৃদ্ধ বলা যায় সেটাও কিন্তু উল্লেখ করেনি। ওকে, তিনি দাসদের নাগরিকতা দেয়নি। ভাবো তো সেই সময় তিনি দাসদের নাগরিকতা দেয়নি। দাসদিকে হচ্ছে কি তাদেরকে দাসকে তিনি স্বাভাবিক বলে দিয়েছে, তারা হচ্ছে কি পশুর মতো খাটবে, ব্যাস জীবন নির্বাহ করবে, তারা কারণ অন্য মানুষের কথা ভাববেই না, ওইটুকুনি। তাদের যেহেতু কোনো আর রোলই নেই, ভাবনার কোনো রোল নেই, খাটবে পশুর মতো খাটবে, তিনি নাগরিকতা দেয়নি। কিন্তু একবার ভাবুন, অত বড় দার্শনিক যদি একবারও যদি তাদেরও হচ্ছে কি একটা লাইন লিখে দিতে পারতো, হ্যাঁ না, যে ওরা নাগরিক হওয়ার যে কিছু কন্ডিশনও রেখে দিতে পারতো, অনেকটাই ভালো হতো। হ্যাঁ, আরও মহান হয়ে থাকতো। যাই হোক, আর কি বলছে বিদেশি, এই জায়গাটা মেনে নেওয়া যায়। হ্যাঁ না, মেনে নেওয়া যায় যে বিদেশিদেরকে নাগরিক দিল, যে ধরুন যে বিদেশিদেরকে যদি নাগরিকতা দেওয়া হলো, তবু তার হচ্ছে মাতৃভূমির প্রতি কি থাকবে, একটা টান থাকবে। হ্যাঁ না, ধরো হচ্ছে কি যতই হচ্ছে কি ধরো আমাদের ইন্ডিয়ায় কোনো ইন্ডিয়ান আমেরিকায় যে বসবাস নাগরিকতা নিয়ে বসবাস করছে, কাল যদি হচ্ছে কি আমেরিকার সাথে ইন্ডিয়ার যুদ্ধ হয় কোনো কারণে বা কোনো রিলেশন খারাপ পর্যায়ে পৌঁছে যায়, তিনি যতই হচ্ছে আমেরিকাকে ভালোবাসে যাক না কেন, তার টান আমাদের দেশের প্রতিই থাকবে, এটা স্বাভাবিক। হ্যাঁ, তেমনি অন্য কোনো দেশের যদি নাগরিক যদি আমাদের দেশের নাগরিকতা নেই, অটোমেটিক তার টান যতই হচ্ছে কি সে ভালোবাসুক না কেন, তার টান ওখানেই থাকবে। হ্যাঁ, আর সেই সময় হচ্ছে কি সেই পরিস্থিতিতে হচ্ছে যুদ্ধ, নগরাষ্ট্রের মধ্যে সবসময় যুদ্ধ লেগে থাকতো। হ্যাঁ না, তো এক্ষেত্রে হচ্ছে কি অনেকটা যুক্তিযুক্ত। এবং হচ্ছে কি আর যদি দেখি হচ্ছে কি তিনি সম্পত্তিহীন ব্যক্তিদের নাগরিকতা দেয়নি। হ্যাঁ, বলছি কি যাদের টাকা পয়সা নেই, হ্যাঁ, যে টাকা পয়সা থাকলেই যে দেশকে ভালোবাসবে, বুদ্ধি মানে যে অংশগ্রহণ করতে পারবে, এটা কোন ধরনের যুক্তি? এক কথায় তো উনি পুঁজিপতি শ্রেণীকে প্রাধান্য দিয়ে দিয়েছে। এক কথায় তিনি কি করছে, পুঁজিপতি যাদের টাকা থাকবে তারাই দেশ চালাবে, এরকম বিষয়টা হয়ে গেল। যদিও তিনি এখানে একটা কথা বলেছে যে হচ্ছে কি সম্পত্তির অর্জন করলে যে চুরি বিদ্যা করে আমি টাকা প্রচুর জমিয়ে দিলাম যে অসাধু উপায়ে,
কিন্তু সেক্ষেত্রে হবে না কিন্তু, হ্যাঁ না, যে আমি প্রচুর অসৎ উপায়ে টাকা জমিয়ে নিলাম, আমি সম্পত্তিশালী ব্যক্তি হয়ে গেলাম, যে আমি নাগরিক, কিন্তু হবে না। এখানে একটা উল্লেখ করে দিয়েছে। ওকে, তাহলে সম্পত্তিহীন মানুষ হলেই যে দেশকে ভালোবাসতে পারবে না, শাসন কার্যে অংশগ্রহণ করতে পারবে না, এই যুক্তিও ঠিক মেনে নিয়ে যায় না। আসলে কয়েকটা ধনীগত মানুষের হচ্ছে কি তিনি হাতকে কি করেছে, শক্ত করেছে। সমাজবী মানুষ কি বলেছে, সমাজবী মানুষ নাগরিক হতে পারে না, ঠিক আছে, সমাজবী মানুষ। কারণ হচ্ছে কি, ও রোজ আনে রোজ খায়, অন্যের কথা কি করে ভাববে, হ্যাঁ না, তার দেশের কথা কি করে ভাববে। একটা কথা ভাবো, ওকে, যদি একটা এক্সাম্পল দেওয়া হয়, ওকে, কি করে ভাববে, তার মতে ধরো হচ্ছে কি, যে সমস্ত মানুষের যাদের ব্যাংকে টাকা আছে, হ্যাঁ না, যাদের ব্যাংকে প্রচুর টাকা আছে, তারাই তো ভাববে যে আরবিআই কত পার্সেন্ট সুদ বাড়াচ্ছে না কমাচ্ছে, হ্যাঁ। আর যাদের টাকাই নেই, ব্যাংকে পড়ে নেই, ব্যাংকে কত পার্সেন্ট সুদ বাড়ালো কি কমালো কি এসে যায়, হ্যাঁ না, তাদের কি এসে যায়। তাহলে যার আছে সেই তো ভাববে না। তাহলে যার সম্পত্তি আছে, সরকার কি ট্যাক্স চাপাচ্ছে সেটাই তো ভাববে না। আজ যারা সাধারণ খেটে খাওয়া মানুষ, এই যে বাজেট পাস হলো, কজন মানুষ ভাববে তা, হ্যাঁ না, কজন মানুষ ট্যাক্স সম্পর্কে ভেবেছে, কে ভেবেছে, হ্যাঁ না। কিন্তু যারা প্রচুর পরিমাণ টাকা রোজগার করে, তারাই তো ভাববে যে ট্যাক্স সরকার কতটা বাড়ালো, তারাই তো সচেতন থাকবে, সচেতন নাগরিক, হ্যাঁ না। তো হচ্ছে কি, যারা সমাজবী মানুষ, যদি এদেরকে অবকাশের সময় নেই, রোজ আনে রোজ খায়, এরা নাগরিক নয়। তো দেখে মনে হবে কি যে অ্যারিস্টটলের নাগরিকতা অনেকটা সংকীর্ণ এবং হচ্ছে কি সীমাবদ্ধ, তিনি সবাইকে নাগরিকতা দেয়নি। এবং এখানে হচ্ছে কি সেই লেভেলে হচ্ছে কি গণতন্ত্র তুমি দেখতে পারবে না। ওকে, গণতন্ত্র এখানে নেই, গণতন্ত্র খুবই সংকীর্ণ করে দিয়েছে, কিন্তু সকলের জন্য এই জায়গাটা তিনি ওপেন রাখেনি এবং পুঁজিবাদী মানুষের হচ্ছে কি প্রাধান্য দিয়েছে, ঠিক আছে। এবং সংখ্যাটা খুবই সামান্য, কারণ হচ্ছে দেশের অর্ধেকের বেশি মানুষকেই বাদ দিয়ে দিয়েছে, হ্যাঁ না। তবে এর সপক্ষে যে কিছু যুক্তি বলা যেতে পারে, হ্যাঁ না, সপক্ষে কিছু আমি যুক্তি বলার চেষ্টা করছি। ওকে, তবে হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার হবে, ধারণা সুস্পষ্ট হবে। উনি হচ্ছে কি বাচ্চা বা শিশুদের নাগরিকতা দেয়নি, হ্যাঁ না। তো এই যুক্তি যতটা আমরা সমালোচনা করি না কেন, এই যুক্তি অনেকটা ঠিক। এখন 2-4টা বাচ্চার যদি উচ্চ জ্ঞানের জন্য হচ্ছে ঈশ্বর প্রদত্ত উচ্চ জ্ঞানের জন্য সে রাজনীতি সম্পন্ন হতেই পারে, কিন্তু ম্যাক্সিমাম তো বাচ্চারা বা রাজনীতি সম্পন্ন হবে না, তাই না। সেদিক থেকে যুক্তিটা মেনে নেওয়া যায়। দ্বিতীয় হচ্ছে কি বৃদ্ধা, যারা বয়স্ক মানুষ, হ্যাঁ না, 2-4 জন হচ্ছে কি মহত্তার পরিচয় দিতেই পারে, শ্রেষ্ঠত্বের পরিচয় দিতেই পারে, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু সব বৃদ্ধ মানুষই যে হচ্ছে পারবে তা তো কিন্তু নয়, হ্যাঁ না, সত্যি সেইভাবে শাসন কাজ করতে পারবে না। ওকে, 3 নম্বর, নারীদের স্বাধীনতা তিনি দেননি। আজকে হচ্ছে কি অনেক বড় একটা সমালোচনার জায়গা, কিন্তু তুমি একবার ভেবে দেখো সেই সময় ভাই 2025, হ্যাঁ না, আজ আরজি করার মতো ঘটনা দেখো, যেখানে হচ্ছে যে নারী সেই মতো স্বাধীনতা পায়নি, হ্যাঁ না, নিজের জীবন নির্বাহ করার মতো সেই স্বাধীনতা পায়নি, হ্যাঁ না। আজ কয়েকজন সেলিব্রিটিকে দেখে নাও, হচ্ছে খাটো কিংবা কয়েকজন সেলিব্রিটিকে দেখো আর কয়েকটা ব্রিজে দেখো, যেখানে হচ্ছে কি মেয়েরা হচ্ছে কি তাদের স্বাধীনতায় মানছে, জাস্ট সামান্য একটু প্রসাদ ওপেন করে হচ্ছে কি এই যা, হ্যাঁ না। আর শহরে 2-4টা মেয়েকে দেখে নাও, হ্যাঁ না, তাদের মডার্ন ভেবছে, ঠিক আছে, আড্ডা দিচ্ছে, বর্তমানে সিগারেট খাচ্ছে সবার সামনে, রাস্তাঘাটে, বাট এটুকুই তো। কিন্তু ম্যাক্সিমাম দেখো আজ এই 2025 যেখানে সবাইকে হচ্ছে কি জানে স্বাধীনতা প্রদান করেনি, হ্যাঁ না। আজও গ্রামগঞ্জে যাবো, রাত 8টা বেজে গেলে প্রশ্ন করা হবে যে কোথায়, আরে কারোর সঙ্গে কথা বলে দিলে হচ্ছে বিরাট ব্যাপার, হ্যাঁ না। তো হচ্ছে কি এই সময় হচ্ছে সেই নারীরা সেই লেভেলে স্বাধীনতা পায়নি। তা তুমি একবার চিন্তা করো, দেখো সেই সময় নারীরা কিভাবে স্বাধীনতা পেতে পারে, কিভাবে তাদের শিক্ষার ব্যবস্থা হতে পারে। আজকে আমরা এই সময় দাঁড়িয়ে সমালোচনা করতেই পারি, কিন্তু সেই সময়ের পার্সপেক্টিভে দেখো যে অ্যারিস্টটল কতটা ভুল ছিল। ওকে, ঠিক আছে, সেই সময়ের পার্সপেক্টিভে পরিপ্রেক্ষিতে যদি দেখা হয়, তো হচ্ছে কি সেই দিক থেকে তার যুক্তি অনেকটাই গ্রহণযোগ্য। এবং হচ্ছে কি যারা বলেছে কি যে সম্পত্তিহীন, ঠিক আছে, সম্পত্তিহীন মানুষ, এই যে বললাম যে সম্পত্তির মানুষ হলে যে হচ্ছে যার মানে বলে না, একটা কথাই বলে, যার ঘরে অভাব আছে সে রাজনীতি করতে পারবে না, হ্যাঁ না। কারণ হচ্ছে সে অভাব সামলাবে না, সে রাজনীতি করবে। তো আজ যদি এই কথা প্রচলিত হয়ে থাকে, হ্যাঁ না, সত্যি তো আমার যদি বাড়িতে অভাব থাকে, আমি কীভাবে রাজনীতি যে আড্ডা দিব, কীভাবে রাজনীতি শাসন কার্য করবো, কী করে আমি অন্যের কথা ভাববো, আমার নিজেরই তো সংসার আছে, সেটা আমি কীভাবে সামালবো, সেটাই তো আমি দিনরাত চিন্তা করবো। তাহলে সেই যুক্তি অনেকটা গ্রহণযোগ্য, ঠিক আছে। তো এই তত্ত্বের মধ্যে হচ্ছে কি অনেক সমালোচনা আছে, আলোচনা আছে, ঠিক আছে। যাই হোক, ওভারঅল একটা হচ্ছে কি আমি ধারণা দেওয়ার চেষ্টা করলাম, এবং যদি এই ভিডিওতে মধ্যে কোনো ভুল ত্রুটি বলে থাকি তার জন্য ক্ষমা প্রার্থী।
ঠিক আছে। আশা করি তোমাদের এই ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লাগে তো লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থেকো, সকলকে অসংখ্য ধন্যবাদ। ওকে।